এখন পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো সংকট আছে, জ্বালানি সংকট চলছে, বিদ্যুৎ সংকট চলতেছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। বিরোধী দল সেগুলো খুব বেশি আমলে না নিয়ে একই রকম যে আগের বিরোধী দল সরকারি দলকে যেভাবে চাপে রাখার জন্য যে সমস্ত টুলসগুলো ব্যবহার করতো, বিরোধী দল একই ধরনের টুলস ব্যবহার করছে। আপনার সাথে একমত কিছু ক্ষেত্রে এই কারণে, কারণ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যখন একটা সংসদ গঠিত হয় এবং যখন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে কোনো দল যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শেষ করে দিই তারপর বলে দিচ্ছি, যখন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে কোনো দল কোনো সংসদে প্রবেশ করে, ওই প্রবেশের দিন থেকে সে মনস্টার হয়ে প্রবেশ করে। আবার বলে দিচ্ছি, আপনি এই 2/3 যদি দেখেন 73 সালে শেখ মুজিব দেশ ধ্বংস করে দিচ্ছে, কারণ তার 2/3 মেজরিটি ছিল। আপনি চলে আসেন 2008-এ, 91 সালে কিন্তু 2/3 মেজরিটি ছিল না। না, 2000 আপনি যদি আসেন 2001-এ অ্যাবসলিউট মেজরিটি ছিল, মনস্টার হয়ে গেছে। 2006 সালে পরিণাম ভয়াবহ। 2008 সালে ফ্রেমিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যে নির্বাচন ধারা শুরু হলো, একটা মনস্টারের জন্ম হলো। সো আজকে যখন 2026-এর 12ই ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানিত ব্যক্তি, উনি যখন স্যারেন্ডার করে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমার ভোট অধিকার কেড়ে নিয়ে একটা অ্যাবসলিউট মোনার্কির একটা পদধ্বনি শুরু হলো, তখন সেই সংসদে কোনোদিন কার্যকর হবে না। এই সংসদ কখনোই কার্যকর হবে। অনেকগুলো বলেছি, একটা একটা করে বলে দিই। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ডক্টর ইউনূসের প্রমাণ দেখাতে পারবে? আমি একটু অনেক প্রমাণ চাই। আচ্ছা, আমি আমার কথাগুলো শেষ করি, তারপর আপনি আপনার উত্তর দিয়ে। সো 3টা জিনিস বলছি। এক হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, 2 হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে কোনো দল যখন কোনো সংসদে ঢোকে তখনই ফ্যাসিবাদ হিসাবেই ঢোকে সেখানে, এবং সেই পার্লামেন্ট কোনো দিন কি হয় না, কার্যকর পার্লামেন্ট জীবনেও হতে পারে না। এখন আসেন, ভাই যেহেতু বলেই ফেলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হাতে কলমে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে দেখাইছিলাম যে সারাদিন কিভাবে ভালোভাবে চলবে, সন্ধ্যার পরে কিভাবে ম্যানিপুলেট করে এই বাংলাদেশটা হয়েছে। হ্যাঁ, হয়েছে। এবং আমি আপনাকে বলি, রেজওয়ানা এবং বিএনপির মন্ত্রী যখন বলে, আচ্ছা, রেজওয়ানার বক্তব্যটা ভাই আমি একটু কথা বলি, আপনি বেশটা সারিয়ার, মানে আমি যদি কথা বলি যে আপনি টক শোতে যতখানি পপুলার, আমি ওকে ব্যারিস্টার হিসাবে, আইনজীবী হিসাবে ঠিক ওই রকমই একজন অভিজ্ঞ মানুষ এবং খুব ভালো। আপনি আপনার কথা দিয়ে আমরা জানতে পেরেছি যে আপনি অনেক ভালো ভালো মামলা রয়েছেন। আপনার কি উচিত না অন্ততপক্ষে একটা রিট অন্ততপক্ষে ফাইল করা? আপনি বোধহয় জানেন না, জাতির উদ্দেশ্যে বলে দিই, 53টা মামলা ফাইল হয়েছে, এবং 53টা মামলা মধ্যে কয়েকটা উদাহরণ দেবে। ভাই বললো ঢাকা 7-এর উদাহরণ দিই। ঢাকা 7 যে রেজাল্ট শিটটা দেওয়া হয়েছে, সেই রেজাল্ট শিটটাই তৈরি রেজাল্ট শিট, কারণ সেই রেজাল্ট শিটে নির্বাচন কমিশনের সিল নাই, নির্বাচন কমিশনের সিম্বল নেই। ঢাকা 7-এ আমি সেটা হাইকোর্টে জমা দিছি। এবার আপনার বলে দিচ্ছি কোথায় কোথায় কি হচ্ছে। আসেন, আমি যতগুলো মামলা করছি তার মধ্যে 3টা মামলা হচ্ছে যে 2/3 কোনো কারো সাইন নেই। কার সাইন নাই? পোলিং এজেন্টের সাইন নেই, পোলিং এজেন্টের সাইন নাই। 3 নম্বর, কার্বন পেপার আছে মনে হয় 50%, পেন না, কার্বনে লেখা। কার্বন লেখা নিজে টোটাল নির্বাচনী আমার কাছে যে কয়টা বললাম 53টা, আমি তো অন্যগুলো বলিনি। আপনি নিজে 53টা ইয়ে করেছেন? আমার 53টা, আমার যেটা আসছে আমি সেই 53টা দেখা দিয়েছি, সাবমিট করছি। এটা নিয়ে খালি তা না, রিকাউন্টের দরখাস্ত আছে 108টা, হয়নি। এবং আমিরে জামাত যখন বললেন যে এগুলো সব মেনে নেওয়া হলো, 2টা কারণে মেনে নেওয়া হলো। কি কারণে? নাম্বার 1 যে জুলাই সনদ হোক, নাম্বার 2 যদি এখন মানে জুলাই সনদের কারণে আপনি অনিয়ম মেনে নেবেন? অনিয়ম মেনে নিছি। এটা যদি আপনি বলেন, এটা একদম সত্যি কথা বলে দিচ্ছি, এটা নিছি। আপনি যদি প্রিন্সিপালি বলেন এটা নেওয়া উচিত হয়নি, কিন্তু আপনাকে বলছি নিছি। কি কারণে নিছি? আপনি নর্দমার ভেতরে বসে থেকে আপনি সুগন্ধ খোঁজার চেষ্টা করছেন। নিতে বাধ্য হয়েছি।
নিতে এটা কি খুব বেশি মানে খুব বেশি যুক্তির জায়গায় যুক্তির জায়গায় নাই, না যুক্তির জায়গা নাই, যুক্তির জায়গায় আমি হেরে যাবো। ধোপে টিকবে, ধোপে টিপা টিপি নাই। সত্য যেটা সেটা বললাম, অনেক সময় ধোপে টিপা না। কি জন্য আপনাকে এটা বলে দিই, ধরে নেন সেদিন রাতে আমরা বের হলাম, আপনাকে 12 তারিখ 13 তারিখ রাতের কথা বলতেছি, 13 তারিখ রাতে ইলেকশন কমিশন ঘেরাও করতে চাওয়া হলো, পরের দিন ঘোষণা আসলো এরা জঙ্গি সংগঠন এবং এদেরকে নিষিদ্ধ করা হলো। এটা একটা হতে পারতো। আর একটা হতে পারতো কি, ঠিক আছে তোমার উপরে 40% ট্যারিফ বসানো হলো, তোমার উপরে 40% সরকার করতো। আপনাকে আমার ট্যারিফ কিন্তু সরকার বসায় না। আবার আপনি বোঝেন এই যে এই কথাগুলো আজকে বোধহয় আবার এইভাবে বলাটাই, আজকে বোধহয় খুব খোলসা করে বলাটাই উচিত। বলেন, ইন্ডিয়া কেন বিএনপিকে ক্ষমতায় বসালেন? প্রথম জিনিস, এবং ভাই রাজনৈতিক বক্তব্য মনে হয় আমার কাছে। আমি শেষ করে দিই, তারপর রাজনৈতিক বক্তব্য হতেই পারে। ইন্ডিয়া কেন বিএনপিকে বসালেন আর জামাত কেন সেদিন প্রতিবাদ করলেন না? দুইটা জিনিস। যে আমি বলতেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো, আমি এখনো বলতেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতো, তাহলে আমি প্রতিবাদ করলাম না কেন? এটা তো একটা বাস্তবতা। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতো তুমি মেনে নিলা কেন? জুলাই সনদের জন্য তুমি মেনে নিছো, তুমি একটা অবৈধ জিনিসকে কেন মেনে নিবা? তুমি না মেনে নিয়ে তুমি আন্দোলন করতা। সবার আগে দেশ, এই জায়গাতে সর্বোচ্চভাবে বলতে হবে যে রাজনৈতিকভাবে যদি বলেন, রাজনৈতিকভাবে সেদিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল 13 তারিখে, আপনি হয়তো মাথা নাড়বেন, আপনি হয়তো আমার সাথে একমত হবেন না, কিন্তু দেশের স্বার্থে এবং ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে